দর্শক, এতক্ষণে ভিডিও ক্লিপগুলো যদি আমি দেখাচ্ছিলাম, এগুলো হচ্ছে আমার বাগানের এক একটা ক্লিপ। এই সকল সম্ভব হয়েছে সঠিক পরিমাণে খাদ্যের গুণে। ফুল, ফল, সবজি, আজকে সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা এই সময় কী ধরনের খাবার ব্যবহার করলে আমাদের বাগান ফলে ফুলে সবজিতে ভরে থাকবে। দর্শক, সেই খাবারটির নাম হচ্ছে মিশ্র খাবার। আমরা অনেকেই মিশ্র খাবার তৈরির প্রসেস জানি, অনেকে জানি না। হয়তো এর মধ্যে কিছু ভুলভাল উপাদান ব্যবহার করে দিই, এক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যাওয়া, গাছ নষ্ট হয়ে যাওয়া, সেই সকল সমস্যা কিন্তু আসে। আজকে দেখাবো এমন একটি মিশ্র খাবার, যে খাবার আমরা প্রতিটা গাছে ব্যবহার করতে পারবো। লেবু গাছে, আম গাছে, যে গাছে গুটি এসেছে সেই গাছেও, যে গাছে গুটি সেট হয়ে যাচ্ছে সেই গাছেও। তো আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি কন্টিনিউ করা যাক। বন্ধুরা, মিশ্র খাবারের প্রধান উপাদান হচ্ছে এনপিকে, নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস। কিন্তু তার মাত্রাটি কিন্তু আমাদের জেনে নিতে হবে সঠিকভাবে। আমি যেহেতু নানাবিধ সবজি এবং ফলমূলের গাছে ব্যবহার করব, তাই মিশ্র খাবারের জন্য নিয়ে নেব 10-26-26। এখানে আমি নিলাম 10-26-26 10 গ্রাম। এটি একটি 15 থেকে 20 ইঞ্চি টবের জন্য কিন্তু যথেষ্ট। আমরা জেনে নিতে পারি 10-26-এ কী রয়েছে। 10-26-এ রয়েছে সামান্য নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার। তাহলে এনপিকের যে প্রধান 3টি উপাদান, তা কিন্তু 10-26-এর মধ্যে রয়ে গিয়েছে। এবার 2 নম্বর উপাদানটি ব্যবহার করব সর্ষের খোল বা বাদাম খোল। আপনাদের হাতে বাদাম খোল থাকলে অবশ্যই ব্যবহার করবেন। এটিও ব্যবহার করবেন 10 গ্রাম পরিমাণে। 3 নম্বর উপাদানটি হচ্ছে হাড় গুঁড়ো। এটিও ব্যবহার করবেন 10 থেকে 15 গ্রাম পরিমাণে। 4 নম্বর উপাদানটি হচ্ছে অনুখাদ্য। আমি এখানে পাউডার ফর্মে অনুখাদ্য নিয়ে নিলাম। এটিও নিব 5 গ্রাম পরিমাণে। 5 নম্বরে রাখবো পটাশিয়াম হিউমেট। পটাশিয়াম হিউমেট নিয়ে নেব 3 গ্রাম পরিমাণে। দর্শক, এই পটাশিয়াম হিউমেটটি ব্যবহার করার প্রয়োজনীয়তা হচ্ছে, যে গাছ অধিক পরিমাণে খাদ্য শোষণ করতে পারে না, সে গাছও কিন্তু এর ফলে অধিক পরিমাণে খাদ্য শোষণ করতে পারবে। মাটির উর্বরতা বাড়বে, গাছ কিন্তু দ্রুত গতিতে বাড়বে এই পটাশিয়াম হিউমেটের গুণে। সম্ভব হলে এটি ব্যবহার করবেন। এটি সারের দোকানে পাওয়া যায় বা অনলাইন থেকেও কিন্তু আপনারা কিনে আনতে পারেন। বোরন ব্যবহার করব 5 গ্রাম পরিমাণে। তো দর্শক, আমি নিয়েছি মাল্টিপ্লেক্স বোরন। যে কোনো বোরন ব্যবহার করলেই হবে। আপনাদের হাতে যা থাকবে আপনারা সেটি ব্যবহার করবেন, কিন্তু বোরন অবশ্যই নিয়ে নেবেন। তারপর নিয়ে নেব জিঙ্ক। জিঙ্ক নিয়ে নিচ্ছি আমি 4 গ্রাম পরিমাণে। জিঙ্ক এক্সট্রাভাবেও ব্যবহার করতে পারেন, বা যেহেতু সামান্য একটু নাইট্রোজেন ব্যবহার করেছি সঙ্গে, একটু ব্যবহার করতেও পারেন, বা জিঙ্ক গাছে স্প্রে করে দিলেও হয়, আপনাদের ইচ্ছে। কিন্তু জিঙ্ক এই সময় ব্যবহার করতেই হবে। ডিমের খোসা ব্যবহার করব আমি 10 গ্রাম পরিমাণে। এখানে আছে শিং চাছা। শিং চাছা ব্যবহার করব 5 থেকে 7 গ্রাম পরিমাণে। 10 গ্রামও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে ব্যবহার করা যায় 1 মুঠি পেঁয়াজের খোসা, 1 মুঠি কলার খোসা, এই সকল উপাদান। যাই হোক বন্ধুরা, এবার এই যে ব্যবহৃত সারগুলো, খাবারগুলো আমরা একত্রে ভালো করে মিশাবো। এখানে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন 1 মুঠি। তবে গাছে যদি মুকুল থাকে বা লেবু গাছে যদি ফুল থাকে, এখন ফলে পরিণত না হয়, সেট না হয়, সেক্ষেত্রে নাইট্রোজেন যুক্ত খাবারগুলো কম পরিমাণে ব্যবহার করবেন, বা একদম না করলেই কিন্তু ভালো হয়। যাই হোক, আমি যে সমস্ত গাছে এখন গুটি সেট হয়ে গেছে সেই সকল গাছে ব্যবহার করব। এতে গুটি দ্রুত বাড়বে, গুটি গাছ থেকে ঝরবে না। আর যে সকল সবজি গাছে এরই মধ্যে সবজি আসা শুরু হয়েছে, বিশেষ করে বেগুন, টমেটো, লঙ্কা, সেই সকল গাছে কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন। এই খাবার মাসে একবার ব্যবহার করলেই যথেষ্ট। আমার এই আম গাছগুলো দেখুন কি সুন্দর গুটি সেট হয়ে গিয়েছে। প্রচুর পরিমাণে গুটি সেট হয়েছে, কিন্তু ক্যামেরাতে কতটা আসছে জানি না। কিন্তু দেখুন, এই যে মুকুরের ছড়াগুলো
প্রত্যেকটা ছড়ার মধ্যে 5টি 7টি 4টে 3টে হয়েই আছে। কিন্তু এটি হচ্ছে আমার কাটিমন অল টাইম ভ্যারাইটি। তার পাশেরটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এই দেখুন কি সুন্দর আমগুলো বড় হচ্ছে। তো এই সকল আমকে গাছে ধরে রাখার জন্য, সঠিকভাবে এদের বৃদ্ধির জন্য কিন্তু আমাদের এই ধরনের মিশ্র খাবার ব্যবহার করতে হবে। কারণ খাদ্যের ঘাটতি হলে এরা কিন্তু গাছে টিকে থাকবে না। দেখুন ছোট্ট একটি টবে বসানো, মাত্র 10 ইঞ্চি, গাছের হাইট হচ্ছে 4 ফিটের মতো। আসুন খাবারটি ব্যবহার করে দিই। খাবার ব্যবহারের আগে এই ঘাসঘুষ যেগুলো থাকবে টবের মাটিতে, সেসব কিন্তু ঝেড়ে ফেলে দেবেন। ঘাসঘুষের খাবার দিয়ে কোনো লাভ নেই, কিন্তু মাটি খুঁচাবেন না। যেহেতু গাছে ফল রয়েছে, ছোট ছোট ফল রয়েছে, মাটি খুঁচাবেন না। শুধু আগাছা পরিষ্কার করে টবের 4 ধারে খাবারটি আমরা ব্যবহার করে দেব। আসুন আমি এখানে খাবার প্রস্তুত করেছি 20 থেকে 25 ইঞ্চি টবের জন্য, আর ব্যবহার করছি 10 ইঞ্চি টবে। আমরা কিন্তু 3 ভাগের 1 ভাগ খাবার ব্যবহার করলেই হয়ে যাবে। যেহেতু রাসায়নিক উপাদানগুলো অল্প পরিমাণে ব্যবহার করেছি, অর্গানিক উপাদানগুলি বেশি ব্যবহার করেছি, তাই খাবারের 2-4 দানা কম বেশি হয়ে গেল কোনো সমস্যা হবে না। যাই হোক, টবের 4 ধারে এইভাবে ছিটিয়ে দেবেন, গাছের একদম গোড়ায় দেবেন না। এবার 2-4 ঘন্টা যেতে দিন, তারপর টব ভরে জল দিয়ে দেবেন, বা এখানে সামান্য একটু মাটি দিয়ে টব ভরে জল দিয়ে দিন। আপনার গাছের একটি গুটিও ঝরবে না, প্রতিটা গাছে হবে ভালো ফলন। আসুন এই পাশের গাছটি তো দিয়ে দিই। ব্যাস, গাছে খাবার দেওয়া হয়ে গেল। অনেক সময় জল দেওয়ার পর এই রাসায়নিক খাবারগুলো গাছের একদম গোড়ায় চলে যায়। তার জন্য একটি টেকনিক অবলম্বন করাই যায়। সামান্য একটু মাটি গাছের গোড়ায় আমরা কিন্তু ব্যবহার করতে পারি, বা খাদ্যের উপর দিয়ে এইভাবে চাপা দিয়ে দিতে পারি। দেখুন, ব্যাস হয়ে গেল, খাবার কিন্তু ঢেকে গেল। এবার কোনোভাবে কিন্তু খাবারটি নষ্ট হবে না, বা এখান থেকে পড়েও যাবে না। বন্ধুরা, অনেক সময় আমরা কমেন্ট করি যে দাদা আমার গাছের সব গুটি ঝরে গেল, গাছে কেন মুকুল এলো না, মুকুল এসে ফলে পরিণত হচ্ছে না, বড় একটি গাছে 2-4টে ফল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কি ব্যবহার করব? বন্ধুরা, আমরা যদি সঠিক সময় গাছে সঠিক খাবার ব্যবহার করি, তবেই কিন্তু প্রতিটা গাছে ভালো ফলন সম্ভব। আর যখন গাছে মুকুল চলে আসবে, গুটি চলে আসবে, তখন কিন্তু এক্সেস খাবার ব্যবহার করেও সঠিক ফলন সম্ভব নয়। কারণ গাছ তো আগে থেকেই ডিফিসিয়েন্সিতে ভুগতেছে। কোনো ধরনের অসুস্থ গাছ ভালো ফলন নিয়ে আসতে পারে না। তাই প্রতিটা গাছে তার সময় অনুযায়ী কিন্তু খাবার ব্যবহার করতে হবে। গুটি রয়েছে, গুটি সেট হচ্ছে, বা গাছে ফল রয়েছে, এই যে স্টেজগুলো, এক একটি স্টেজে কিন্তু খাবার এক এক রকম হয়। এই সময় যেহেতু গাছে ফল রয়েছে, ছোট ছোট গুটি দানা বেঁধে গিয়েছে, এই সময় কিন্তু খাদ্য হবে মিশ্র খাবার, যেখানে খাদ্যের প্রতিটা উপাদান সঠিকভাবে থাকবে। নাইট্রোজেন সামান্য, ক্যালসিয়াম, বোরন, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, মলিবডেনাম, এই যে উপাদানগুলো, এরা গাছকে কিন্তু সঠিক ফলন এবং ফলকে ধরে রাখতে সাহায্য করে থাকবে। এবার যখন গাছে আবার ফুল আসবে, যেই সময়টায় গাছে ফুল আসে বা আসার সময় হয়, সেই সময় কিন্তু আবার এই খাবার ব্যবহার করা চলে না। কারণ এতে নাইট্রোজেন রয়েছে। এতে কিন্তু ফুলের বিকাশের সঙ্গে সঙ্গে গাছে আবার কিন্তু শাখা পোশাকা গজাতে শুরু করবে। আর যখন শাখা পোশাকা গজিয়ে যাবে, তখন তো ভালো মানের ফুল আসবে না। তাই তখন কিন্তু আবার নাইট্রোজেন বর্জিত খাবার ব্যবহার করতে হবে। তো যাই হোক, সময়টা হচ্ছে মার্চ মাস, গাছের ফলের সঠিক বিকাশের সময়। এই সময় এই ধরনের মিশ্র খাবার ব্যবহার করুন, গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন হবেই হবে। আমি কিন্তু এখানে অর্গানিক এবং রাসায়নিক উভয় প্রকার খাবার একত্রে মিশিয়ে মিশ্র খাবার তৈরি করেছি।
যা আমি আমার বাগানের গাছে ব্যবহার করি। দেখুন বেশ কিছু গাছ রয়েছে বাগানে আমার। এবার যারা আপনারা ফুল অর্গানিক চাষি, রাসায়নিক আপনারা কখনোই ব্যবহার করেন না, তারা এই যে শিং চাচা, হাড়গুঁড়ো বা আপনার কলার খোসা, পেঁয়াজের খোসা, এই ধরনের উপাদানগুলো একটু বেশি বেশি ব্যবহার করবেন, বা কিচেন থেকে বেরোনো কিচেন কম্পোস্ট কিন্তু মিশ্র সার হিসাবে ব্যবহার করতে পারেন। তো মনে রাখবেন, কিচেন কম্পোস্টের মধ্যে নাইট্রোজেন পরিমাণ কিন্তু ভালো পরিমাণে রয়েছে। তাই যে সকল গাছে ক্ষুদ্র ক্ষুদ্র ফুল রয়েছে সেই সমস্ত গাছে সেটি ব্যবহার করবেন না। গুটি সেট হওয়ার পরে কিন্তু সব ধরনের গাছে সেসবও ব্যবহার করতে পারেন, তবে আর রাসায়নিক উপাদান ব্যবহার করতে হবে না। ওই সকল অর্গানিক উপাদানই কিন্তু মিশ্র সার পরিণত হবে, গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফলন। যাই হোক, মিশ্র সারের ভিডিও চ্যানেলে আরও রয়েছে, সেটি অবশ্যই দেখে নিতে পারবেন। মিশ্র সার ছাড়া এখন কিন্তু গাছের ফলের সঠিক বিকাশ কোনোভাবে সম্ভব নয়, ফল কিন্তু ঝরে যাবে। তো দর্শক, এখন গাছে জল দিয়ে দেব, ভিডিওটি শেষ করব। তো শেষ করার আগে বলবো, এরই মধ্যে যাদের লেবু এবং আম গাছে গুটি সেট হয়ে গিয়েছে, আপনারা কিন্তু এখানে একটি ইনসেকটিসাইড এবং একটি ফাঙ্গিসাইড তার 2 দিন পর ভালো মানের একটি অনুখাদ্য স্প্রে করবেন। এতে গুটি ঝরা অনেকাংশে কমে আসবে, গাছে হবে প্রচুর পরিমাণে আম, লেবু এবং নানাবিধ ফলের ফলন। তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।